অষ্টম শ্রেণীর বিজ্ঞানের তৃতীয় অধ্যায় ব্যাপন অভিস্রবণ এবং প্রস্বেদনের দ্বিতীয় লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা প্রস্বেদন এবং এর গুরুত্ব সম্পর্কে জানব। প্রথমত একটা জিনিস বলে রাখি, প্রস্বেদন হচ্ছে উদ্ভিদের একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া। আমরা এর আগে ব্যাপন এবং অভিস্রবণ সম্পর্কে পড়েছিলাম, সেগুলো কোনো শারীরবৃত্তীয় প্রক্রিয়া নয়, সেগুলো হচ্ছে ভৌত প্রক্রিয়া। শারীরবৃত্তীয় প্রক্রিয়া কথার অর্থ কি, একটা জীবের, যেমন মানুষ হতে পারে বা যে কোনো প্রাণী হতে পারে বা যে কোনো উদ্ভিদ হতে পারে, সেগুলোর বেঁচে থাকার জন্য এর দেহে যে প্রক্রিয়াগুলো চলে সেগুলোকে শারীরবৃত্তীয় প্রক্রিয়া বলে। যেমন পরিপাক, চলন, রেচন, সমন্বয়, এগুলো আমাদের পরিচিত কিছু শারীরবৃত্তীয় প্রক্রিয়া। প্রস্বেদন এমন একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া যেটা উদ্ভিদে ঘটে, ঠিক আছে। পক্ষান্তরে ব্যাপন, অভিস্রবণ এগুলো ভৌত প্রক্রিয়া। যে ভৌত প্রক্রিয়ার অন্য উদাহরণ কি হতে পারে, গলন, স্ফুটন, বাষ্পীভবন, এগুলো হচ্ছে ভৌত প্রক্রিয়া। এটার সাথে জীবের বেঁচে থাকার কোনো সম্পর্ক নেই, কিন্তু প্রস্বেদন হচ্ছে উদ্ভিদের একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া। প্রস্বেদন কি সেটা বোঝার জন্য আমাদেরকে একটা পরীক্ষণ করতে হবে। সেটা হলো, তুমি যদি কখনো একটা টবে লাগানো গাছকে নিয়ে গাছের একটি বা কয়েকটি পাতা সহ একটি ছোট্ট অংশকে এভাবে পলিথিন দিয়ে মানে সিল করে দিতে পারো, আটকে দিতে পারো, এবং কিছু সময় যদি তুমি অপেক্ষা করো, তাহলে তুমি লক্ষ্য করবে ওই পলিথিনের গায়ে বিন্দু বিন্দু পানি জমা হবে। এই ঘটনাটি আসলে কেন ঘটে? পলিথিন তো আমরা পড়েছি এটা অভেদ্য, এটা তো ভেদ করে পরিবেশ থেকে পানি ভেতরে যাবে না। তার মানে অবশ্যই কোনো না কোনো ভাবে এই উদ্ভিদের পাতা থেকেই বা উদ্ভিদ থেকেই এই পানিগুলো বের হয়েছে, ঠিক আছে। তো এই পরীক্ষাটার মাধ্যমে আমরা যেটা বুঝতে পারি যে সবুজ উদ্ভিদগুলো সব সময় তাদের পাতা দিয়ে কিছু পরিমাণ জলীয় বাষ্প ত্যাগ করে, সব সময় পাতা দিয়ে জলীয় বাষ্প ত্যাগ করে, বাষ্পাকারে পানি নির্গমন করে। এই প্রক্রিয়াটির নামই হচ্ছে প্রস্বেদন বা ট্রান্সপিরেশন। আচ্ছা, প্রস্বেদন বলতে তাহলে কি বোঝায়? যে প্রক্রিয়ায় উদ্ভিদ মূল দ্বারা শোষিত পানি তার বায়বীয় অঙ্গের সাহায্যে বাষ্পাকারে বাইরে বের করে দেয়, তাকে প্রস্বেদন বা বাষ্পমোচন বলে। এখানে একটু বোঝার আছে, উদ্ভিদ যে পানি পাতা দিয়ে জলীয় বাষ্প হিসেবে ত্যাগ করছে, এই পাতাটা মূল দিয়ে শোষিত হয় এবং এই প্রস্বেদন ঘটে বায়বীয় অঙ্গের সাহায্যে। বায়বীয় অঙ্গ বলতে কি বোঝায়? বায়বীয় অঙ্গ বলতে বোঝায় উদ্ভিদের যে অঙ্গগুলো মানে মাটিতে নেই, মাটির বাইরে আছে, ঠিক আছে। মাটির উপরে যে অংশটুকু থাকে মূল বাদে, বিটপ যেটাকে আমরা বলি, মূল এবং বিটপ, এই বিটপের অংশটাকে আমরা বলি বায়বীয় অঙ্গ। এর ভেতরে পাতা আছে, শাখা প্রশাখা আছে, কাণ্ড আছে, ঠিক আছে। তো এই বায়বীয় অঙ্গের সাহায্যেই আমরা দেখব একটু পরে বাষ্পাকারে উদ্ভিদ পানি বের করে দেয়। এই প্রক্রিয়াটাকে বাষ্পমোচন বা প্রস্বেদন বলা হয়। প্রস্বেদন কোথায় সংঘটিত হচ্ছে তার উপর ভিত্তি করে তিন প্রকার। একটা হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রস্বেদন, আরেকটা হচ্ছে ত্বকীয় বা কিউটিকুলার প্রস্বেদন, এবং আরেকটা হচ্ছে লেন্টিকুলার প্রস্বেদন। নাম শুনেই বোঝা যাচ্ছে পত্ররন্ধ্রীয়, এটা নিশ্চয়ই পত্ররন্ধ্রের সাথে সম্পর্কিত। ত্বকীয় নিশ্চয়ই ত্বকের সাথে, আর লেন্টিকুলার অর্থ কি সেটা হয়তো একটু অস্পষ্ট। একে একে পড়া যাক। পাতার পত্ররন্ধ্রের মাধ্যমে 90 থেকে 95% প্রস্বেদন ঘটে থাকে। এই প্রস্বেদনটাকে আমরা বলি পত্ররন্ধ্রীয় প্রস্বেদন। পত্ররন্ধ্র সম্পর্কে আমরা আরো বিস্তারিত দেখব। ত্বকীয় বা কিউটিকুলার প্রস্বেদন, ঠিক আছে। পাতার ত্বকের যে আবরণ, কিউটিকলের আবরণ, সেই আবরণ ভেদ করেও কোনো পত্ররন্ধ্র ছাড়া পাতার যে ত্বক, সেই ত্বক ভেদ করে সরাসরি জলীয় বাষ্প পরিবেশে নির্গত হয়। এই ধরনের প্রস্বেদনকে আমরা বলি ত্বকীয় বা কিউটিকুলার প্রস্বেদন। সবশেষের প্রস্বেদনের প্রকারটি কি? সেটা হচ্ছে লেন্টিকুলার প্রস্বেদন। কাণ্ডের বাকলে উদ্ভিদ যখন মানে চওড়া হয়, বড় হয়, বয়সে বড় হয়, তখন এটা লম্বায় বৃদ্ধি পায় এবং প্রস্থেও বৃদ্ধি পায়। তো প্রস্থে যখন বৃদ্ধি ঘটে, এটাকে আমরা গৌণ বৃদ্ধি বলি। এই গৌণ বৃদ্ধির সময় কাণ্ডের বাকল ফেটে গিয়ে লেন্টিসেল নামের একটা লেন্সের মতো ছিদ্রপথ তৈরি হয়। উদ্ভিদের কাণ্ডে লেন্টিসেল নামক এক ধরনের ছিদ্রপথ থাকে কাণ্ডের বাকলে। এর ভেতর দিয়েও বাষ্প উদ্ভিদ ত্যাগ করে, এর ভেতর দিয়েও কিন্তু প্রস্বেদন ঘটে। তাহলে তিন প্রকার প্রস্বেদন সম্পর্কে আমরা দেখছি। আচ্ছা, প্রস্বেদনের ব্যবহৃত অঙ্গ আমি বলেছি পত্ররন্ধ্র।
বাম পাশে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ এটা একটা পাতার আণুবীক্ষণিক ছবি, এবং তুমি যে কোনো উদ্ভিদের যে কোনো পাতা যদি অণুবীক্ষণ যন্ত্রে ঠিকভাবে দেখতে পারো তাহলে দেখবে পাতার ভিতরে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য ঠোঁটের মতো অঙ্গ আছে। ঠিক আছে, এগুলো আসলে অঙ্গ না, এগুলো আসলে একটি ছিদ্রপথ। এই ছিদ্রপথগুলি পত্ররন্ধ্র নামে পরিচিত। রন্ধ্র অর্থ ছিদ্র, আর পত্র মানে পাতা, পাতায় অবস্থিত ছিদ্র। পত্ররন্ধ্রের ছবিটি আঁকা তোমাদের জন্য ম্যান্ডেটরি। কিভাবে আঁকবে সেটা হলো, পত্ররন্ধ্রের গঠনটা বোঝো তাহলে আঁকতে পারবে। এখানে আসলে দুইটা কোষ থাকে পাশাপাশি, এবং এই দুইটা কোষের মাঝখানে ঠোঁটের মতো ছিদ্রপথটা থাকে। যেই দুইটি কোষ সরাসরি এই ছিদ্রটি গঠন করেছে, পত্ররন্ধ্রটা যেই দুইটা কোষ সরাসরি গঠন করেছে, এই দুইটা কোষকে বলা হয় রক্ষী কোষ, এবং ঠিক এর পাশেই যেই কোষগুলো থাকে তাকে আমরা বলি সহকারী কোষ। তাহলে তোমরা চিত্রটি তেমন একটা কঠিন নয়, অবশ্যই চেষ্টা করলে আঁকতে পারবে। এছাড়াও আমি তোমাদেরকে লেন্টিসেল সম্পর্কে বলেছিলাম। উদ্ভিদ যখন প্রস্থে বৃদ্ধি পায় বা গৌণ বৃদ্ধি ঘটে, তখন এর কাণ্ডের বাকল ফেটে গিয়ে এক ধরনের ছিদ্রপথ সৃষ্টি হয়। এই যে এখানে সেই ছিদ্রপথের ভিতরের অবস্থাটা দেখানো হয়েছে। এই যে উপরে যে তোমরা অংশটি দেখতে পাচ্ছ, এটা মূলত জলীয় বাষ্প নির্গমন হওয়ার রাস্তাটা। এটার ভেতরের অংশটা অনেকটা এইরকম। তোমাদের ছবিটা শিখতে হবে না, কেবল ভেতরের গঠনটা দেখে রাখো। আচ্ছা, প্রস্বেদনের উপকারিতা কি? তাই তো, প্রস্বেদনের কি উপকারিতা? উদ্ভিদ কেন এর পাতা থেকে বা বায়বীয় অঙ্গ থেকে ক্রমাগত পানি ত্যাগ করবে? এটা করলে তার কি উপকার আসবে সেটা আমরা এখানে যদি আমরা পড়ি তাহলে বুঝতে পারবো। পাতায় যে প্রস্বেদনটা ঘটে, এর ফলে উদ্ভিদের দেহে পানির ঘাটতি তৈরি হবে স্বাভাবিকভাবেই। আর এই পানির ঘাটতি তৈরি হলে উদ্ভিদের জাইলেম টিস্যুতে পানির টান সৃষ্টি হয়। জাইলেম জানো, এটা হচ্ছে এক ধরনের টিস্যু যেটা দিয়ে উদ্ভিদ পানি পরিবহন করে মূল থেকে পাতায়। জাইলেম টিস্যুতে পানির টান সৃষ্টি হবে প্রস্বেদন ঘটলে। আর এই পানির টানই তো মূলরম থেকে পানি শোষণে উদ্ভিদকে সহায়তা করবে এবং উদ্ভিদের শীর্ষে পরিবহন করে নিয়ে যাবে। কাজেই প্রস্বেদন মূলত উদ্ভিদের পানির সরবরাহ ঠিক রাখার জন্যই ঘটে। প্রস্বেদন অন্ত অভিস্রবণে সহায়তা করে পানি ও খনিজ লবণ শোষণে ভূমিকা রাখে। অন্ত অভিস্রবণ কি? অন্ত অভিস্রবণ হচ্ছে, অন্ত শব্দের অর্থ ভেতরে, অভিস্রবণ অর্থ হচ্ছে, জানো অভিস্রবণ আমি পড়িয়েছি গত ক্লাসে। অন্ত অভিস্রবণ মানে হচ্ছে কোন কোষের ভেতরে অভিস্রবণ প্রক্রিয়ায় পানি প্রবেশ করা। অন্ত অর্থ ভেতরে, এটা কিসের ভেতরে? কোষের ভেতরে। তো মূলরোম যে অঙ্গটা দ্বারা উদ্ভিদ পানি শোষণ করবে, মূলের যে মূলরোম যে কোষগুলো, সেই বা মূলরোম যে কোষগুলো দিয়ে গঠিত, সেই কোষগুলো কিন্তু এগুলোতে পানি প্রবেশ করে অন্ত অভিস্রবণের মাধ্যমে। অভিস্রবণ প্রক্রিয়া পানি প্রবেশ করে, যেহেতু এটা কোষের ভেতরে প্রবেশ, তাই আমরা এটাকে অন্ত অভিস্রবণ বলি। তো যেহেতু আমরা আগেই পড়েছি প্রস্বেদনের ফলে এই ঘটনাটা সহজ হয়, সেহেতু এটা আসলে অন্ত অভিস্রবণে সহায়তা করে এবং পানি ও খনিজ লবণ শোষণে ভূমিকা রাখে। দুটো কথা একই হয়ে গেল, তারপরেও দুটো প্রক্রিয়ার নাম আলাদা হওয়াতে আমরা আলাদা উল্লেখ করলাম। প্রস্বেদনের ফলে কোষ রসের ঘনত্ব বৃদ্ধি পায়। কোষ রস বা সেল স্যাপ উদ্ভিদের যে কোষেরটি জলীয় অংশ, এই অংশটা বেশি ঘন হয়ে ওঠে প্রস্বেদনের কারণে, পানি ত্যাগ করবে বেশি বেশি সেজন্য। এর ফলে উদ্ভিদ তার দেহ থেকে অতিরিক্ত পানি বের করে পানির চাপ থেকে মুক্ত থাকে। এটা একটা কারণ দেখতে পেলাম। এটি উদ্ভিদের দেহকে ঠান্ডা রাখে। ক্রমাগত উদ্ভিদের দেহটার ভেতর দিয়ে যে পানি চালনা ঘটছে, পানি প্রবাহ ঘটছে এবং পানি বাষ্পাকারে বাইরে বের হচ্ছে, এর ফলে উদ্ভিদের দেহটা কিন্তু ঠান্ডা থাকে এবং পাতার আর্দ্রতাও বজায় থাকে, পাতাটা শুকিয়ে যায় না। প্রস্বেদনের ফলে পাতায় খাদ্য তৈরির জন্য প্রয়োজনীয় পানি নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত হয়। মানে খাদ্য তৈরির জন্য তো উদ্ভিদের পাতায় পানি দরকার, পানি ছাড়া কি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটবে, খাদ্য তৈরি হবে না? তো সেই পানির সরবরাহটা নিশ্চিত আসলে প্রস্বেদনই করছে। প্রস্বেদন বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বাড়িয়ে বৃষ্টিপাতে সহায়তা করে। প্রস্বেদনের ফলে যে জলীয় বাষ্প বের হয় আপাত দৃষ্টিতে খুব কম মনে হলেও এটা কিন্তু মোটেও কম পরিমাণ নয়, বুঝেছ? ব্যাপক পরিমাণ জলীয় বাষ্প কিন্তু ত্যাগ করে উদ্ভিদ। এবং আমরা বলে থাকি সমুদ্রের পানি বাষ্পীভূত হয়ে মেঘ তৈরি হয়, বৃষ্টিপাত ঘটায়। শুধু সমুদ্রের পানি নয়, জলীয় বাষ্পের আরেকটি উৎস হচ্ছে উদ্ভিদের প্রস্বেদন। এর ফলে গাছের নিচে ঠান্ডা অনুভূত হয়। গাছের নিচে বসলে ঠান্ডা অনুভূত হয়, এর একটা কারণ হচ্ছে গাছের পাতায় পত্ররন্ধ্র থেকে বা গাছের বায়বীয় অঙ্গগুলো থেকে সর্বদা জলীয় বাষ্প আকারে পানি নির্গত হচ্ছে। এই পানি পরিবেশের তাপমাত্রা কমিয়ে দেয়।
তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস জানাই, এটা হচ্ছে অ্যামাজন বনের একটা ছবি। এটা পৃথিবীর বৃহত্তম বনভূমি। এখানে কিন্তু অ্যামাজনে কিন্তু একটা নদী আছে, অ্যামাজন নদী নামে পরিচিত, এবং অ্যামাজন নদীটা কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় নদী ইন টার্মস অফ ভলিউম, অর্থাৎ পানির আয়তনের দিক থেকে। কি পরিমাণ পানি সমুদ্র পর্যন্ত পৌঁছে দেয় তার উপর ভিত্তি করে অ্যামাজন নদী কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় নদী, এবং এই বনভূমিটাও পৃথিবীর সবচেয়ে বড় বনভূমি। আমাজন বনের প্রত্যেকটা উদ্ভিদ 200 থেকে 1000 লিটার পানি প্রস্বেদনের মাধ্যমে নির্গত করে। এটা কিন্তু বিশাল অ্যামাউন্টের পানি, তাই না? এইভাবে আমাজনের উদ্ভিদকুল, যত উদ্ভিদ আমাজনে আছে সবাই মিলে প্রায় 20 বিলিয়ন টন জলীয় বাষ্প বায়ুমণ্ডলে ত্যাগ করে। আর যে পরিমাণ জলীয় বাষ্প তার মানে এই উদ্ভিদগুলো ত্যাগ করে, ওইটা আর আমাজন নদীর যে পানি প্রবাহ সেটা প্রায় সমান। ঠিক আছে, আর আমি বলেছি কি এই আমাজন নদীটা তো পৃথিবীর যে কোনো নদীর থেকে বেশি ভলিউমেট্রিক, বেশি আয়তনের পানি ধারণ করে, তাই না? তো তার মানে কি আমাজনের উপরে জলীয় বাষ্প আকারে যে পরিমাণ পানির প্রবাহ ঘটছে, বা আমাজনের কি বলে এটাকে, আমাজনের বায়ুমণ্ডলে যে পরিমাণ জলীয় বাষ্প আছে, বা আমাজনের বাতাসের সাথে ভেসে ভেসে যে পানিগুলো বয়ে যাচ্ছে বিভিন্ন অংশে পৃথিবীর, সেখানে যে পরিমাণ পানি আছে তা পৃথিবীর সব নদীর চেয়ে কিন্তু বেশি, আমাজন নদী বাদে। ঠিক আছে, এই যে বায়ু প্রবাহ আমাজনের উপর দিয়ে চলে, এই বিপুল পরিমাণ জলীয় বাষ্পকে কিন্তু সেই বায়ু বহন করে পৃথিবীর বিভিন্ন অংশে নিয়ে যায়, বা নিকটবর্তী এলাকাগুলোতে নিয়ে যায় এবং বৃষ্টিপাতে ভূমিকা রাখে। ঠিক আছে, এই যে ব্যাপক পরিমাণ পানি জলীয় বাষ্প হিসেবে আকাশে ভেসে যাচ্ছে, তার মানে ব্যাপারটা আসলে কি, আসল নদী নিচে নয়, আসল নদী আসলে আকাশে। ঠিক আছে, তো এই যে একটা ধারণা বিপুল পরিমাণ পানির প্রবাহ চলছে আকাশের ভেতরে, এই ধারণাটাকে উড়ন্ত নদী বা ফ্লাইং রিভার বলা হয়। এটা তোমাদের জানার জন্য আমি দিলাম। প্রস্বেদনের কিন্তু অনেক অপকারিতা আছে, কারণ হাজার হোক পানি বের হয়ে যাচ্ছে ব্যাপক পরিমাণে, আর এটা যদি কোনো কারণে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে উদ্ভিদ মৃত্যুবরণ করতে পারে, পানি শূন্যতা সৃষ্টি হতে পারে। আর যদি পানি শূন্যতা হয় কি হয়, প্রথমে উদ্ভিদের কাণ্ড আর পাতার স্ফীতি, অর্থাৎ পানির পরিমাণটা কমে যায়, স্ফীতি নষ্ট হয়। স্ফীতি মানে ফুলে ওঠা কোনো কিছু, তো স্ফীতি নষ্ট হয় মানে হচ্ছে শুকিয়ে যাওয়া, আর টিস্যুর মৃত্যু ঘটে পানির অভাবে, এবং এক পর্যায়ে উদ্ভিদ ঢলে পড়ে ও মৃত্যুবরণ করে। এই প্রক্রিয়া সচল রাখতে বিপাকীয় শক্তির প্রয়োজন হয়, অনেক বিপাকীয় শক্তি মানে হচ্ছে যে জৈবিক বিক্রিয়াগুলো কোষের ভেতরে সংঘটিত হয়, সেটাতে অনেক এনার্জি খরচ করতে হয় এত পানি টেনে আনতে নিচ থেকে এবং সেটা ত্যাগ করতে। আর শীত মৌসুমে কিন্তু আমরা জানি শীত মৌসুমে বৃষ্টিপাত কম হয়, মাটিতে পানি কম থাকে, উদ্ভিদ কিন্তু পানি শোষণ করতে পারে, কিন্তু পানির সাপ্লাই কিন্তু মাটিতে কম থাকে। তো যদি প্রস্বেদনের মতো চলতে থাকে, আর শীতকালে যদি মাটিতে পানি না থাকে তাহলে কি ঘটবে? তাহলে নিশ্চয়ই পানির শর্টেজ পড়ে যাবে। এত পানি কোথায় পাওয়া যাবে এটা যদি আমরা প্রস্বেদনের মধ্যে বের করে দিই। সেজন্য উদ্ভিদগুলোর ভিতরে অধিকাংশ উদ্ভিদের মধ্যেই একটা মেকানিজম আছে, সেটা হলো শীতকাল আসলে অধিকাংশ পাতা ঝরে যায়। ঠিক আছে, পাতা ঝরে গেলে কি হয়, প্রস্বেদন হওয়ার স্কোপ কমে যায়, কারণ পাতায় অবস্থিত পত্রতন্ত্র দিয়েই 90-95% প্রস্বেদন ঘটে। ঠিক আছে, তবে এভাবে উদ্ভিদ রক্ষা পেলেও প্রকৃতিতে একটা স্থবিরতা নেমে আসে। এটা প্রস্বেদনের উপকারিতা হিসেবে বলে ফেলা হলেও প্রকৃতিতে স্থবিরতারও কিছু দরকার আছে, তাই না? অধিক প্রস্বেদন উদ্ভিদের সামগ্রিক বৃদ্ধি এবং বিকাশ ব্যাহত করে। আচ্ছা, উপকারিতা সম্পর্কে অনেক বলেছি, অপকারিতাও অনেক বললাম। প্রস্বেদনের উপকারিতা অপকারিতা দুটোই আছে, উপকারী প্রক্রিয়া, ক্ষতিকর দিকও আছে। এই যে দ্বৈত ভূমিকা, এর জন্য মার্কিন উদ্ভিদবিজ্ঞানী ওটিস ফ্রিম্যান কার্টিস প্রস্বেদনকে একটি প্রয়োজনীয় অমঙ্গল বা নেসেসারি এভিল বলে আখ্যায়িত করেছিলেন। ঠিক আছে, তো এর মাধ্যমে আমরা প্রস্বেদনের আলোচনা শেষ করলাম। আর একটি ক্লাসে আমরা উদ্ভিদে পানি এবং খনিজ লবণের শোষণ আলোচনার মাধ্যমে এই অধ্যায় শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।